আসসালামু আলাইকুম প্রিয় চাকুরি প্রত্যাশী যোদ্ধারা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন আজকে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম, সাধারণ জ্ঞানের। যে টপিক থেকে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন প্রায় এসেই থাকে, মানে আসে না এরকম প্রশ্ন খুব কম হয়। তো যে প্রশ্নগুলো থেকে, যে টপিকগুলো থেকে চাকরির পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে, সেরকম কিছু টপিক নিয়ে আমরা ছোট ছোট ক্লাস আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি এবং তারই ধারাবাহিকতায় আজকে এই টপিকটি নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই আপনি আজকে আমার টপিক দেখতে পাচ্ছেন যে বাংলায় আগত পরিব্রাজক। পরিব্রাজক মানে হচ্ছে ট্রাভেলর, যারা ভ্রমণ করে। তো এরকম পরিব্রাজক সম্পর্কে আমরা জানি, আমরা ইবনে বতুতার নাম শুনেছি, আমরা ফাহিয়েন হিউয়েন সাং এই মানুষগুলোর নাম শুনেছি। তাদের বলা হয় পরিব্রাজক। তার মানে তারা এই দেশের নাগরিক নন, তারা বিদেশ থেকে, কেউ চীন থেকে, কেউ গ্রিস থেকে, কেউ মরক্কো থেকে এসে আমাদের এই দেশে তারা ঘুরতে এসেছিলেন। তো এখনও তো মানুষ ঘুরে বেড়ায়, ঘুরতে আসে, কিন্তু এই মানুষগুলো কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে পুরনো বিভিন্ন গ্রন্থ এবং এই পরিব্রাজকদের বর্ণনা। হিউয়েন সাং, ফাহিয়েন, ইবনে বতুতা সহ যে পরিব্রাজকগণ এই দেশে, ভারতীয় উপমহাদেশে ঘুরতে এসেছিলেন সুদূর অতীতে, তারা প্রত্যেকেই ঘুরে গিয়ে এই অঞ্চলে দীর্ঘদিন ধরে অবস্থান করেছেন। এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ঘুরেছেন, বাংলায় এসেছেন এবং এই যে তারা ঘুরেছেন, ঘোরার পরে তাদের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন। এই বই থেকে আমরা ওই সময়কার যে পরিব্রাজক এসেছেন, যে পর্যটক এসেছেন, তিনি যখন এসেছেন ওই সময়ের আমাদের দেশের আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, প্রকৃতির বিবরণ ইত্যাদি বিবরণ পাই এবং এগুলো আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উৎস। তো যখন আপনি বাংলাদেশের ইতিহাস পড়তে যাবেন, ইতিহাস জানতে যাবেন, তখন একেবারেই যে জায়গা থেকে আপনাকে শুরু করতে হয়, আমাদের প্রাচীন বাংলার জনপদ থেকে শুরু করতে হয়। এই টপিকটা নিয়ে আমি আরেকটা ক্লাস নেব, বাংলার প্রাচীন জনপদ। তো জনপদের পরেই যে টপিকটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে পরিব্রাজকদের আগমন। এখান থেকে সাধারণত প্রশ্ন এরকম হয়, আমি মূল টপিকে যাচ্ছি, প্রশ্নগুলো একটু বলে নিই আপনাকে। এখান থেকে সাধারণত বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। পরিব্রাজকের নাম আসে, যেমন ধরেন যে বাংলায় আগত প্রথম পরিব্রাজকের নাম কি, অথবা ভারতবর্ষে আগত প্রথম পরিব্রাজক কে ছিলেন, নাম কি, এই টাইপের প্রশ্ন হবে। অথবা কখন এসেছিলেন, তিনি কখন এসেছিলেন, ওই সময়ে এই ভারতের বা বাংলার শাসক কে ছিলেন, এই টাইপের প্রশ্ন হবে। এছাড়াও তাদের লিখিত যে বই, সে বইয়ের নাম আসবে। ধরেন যে বলল যে ইবনে বতুতার ভ্রমণ সংক্রান্ত বইয়ের নাম কি, গ্রন্থের নাম কি। ঠিক একইভাবে জিজ্ঞেস করতে পারে যে মেগাস্থিনিস রচিত ভ্রমণ গ্রন্থের নাম কি, অথবা বাংলা সম্পর্কে নিচের কোন বইটিতে বিস্তারিত বিবরণ পাওয়া যায়, কোন পর্যটকের বইটিতে বিস্তারিত বিবরণ পাওয়া যায়। এভাবে নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করা সম্ভব। তো ছোট্ট এই টপিকটা আপনি যদি একটু টেকনিক্যালি মনে রাখেন, একটু টেকনিক খাটিয়ে মনে রাখার চেষ্টা করেন, মনে রাখতে পারেন, তাহলে দেখবেন যে এইখান থেকে নিশ্চিত একটা মার্ক আপনি অর্জন করতে পারবেন। তাহলে আমরা দেরি না করে এবার দেখে নিই যে আমাদের ট্রাভেলার কারা ছিলেন, তারা কখন এসেছিলেন এবং তাদের রচিত গ্রন্থই বা কি, এবং সেগুলো আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি। তাহলে আমাদের এই উপমহাদেশে সহ বাংলায় যে পরিব্রাজকগণ এসেছিলেন তাদের লিস্ট এইখানে। আমরা একটু খেয়াল করি এই টেবিলে পরিব্রাজকের নাম, তারপরে আমি এখানে লিখেছি দেশের নাম, মানে ওই পরিব্রাজক কোন দেশের নাগরিক ছিলেন বা তার জন্মস্থান কোথায় ছিল। এরপরে যার শাসন আমলে বা যার আমলে আসেন, মানে ওই পরিব্রাজক যখন ভারতে বা বাংলায় এসেছেন তখন এই অঞ্চলের শাসনকর্তা কে ছিলেন এবং সময়টাই বা কখন ছিল। এবং শেষে আমরা দেখতে পাচ্ছি গ্রন্থ, মানে ওই পরিব্রাজক এই যে তার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে
যে মনে করেন যে এখন তো আমরা ফেসবুকে পোস্ট দিই, তাই না? ধরেন যে আপনি বেড়াতে গেছেন, আমি কোথাও ঘুরতে গেছি, এরপরে ঘুরে এসে আমরা ঘুরতে যাওয়ার শুরু থেকেই ফেসবুকে হাজার হাজার ছবি দেওয়া শুরু করি। এরপরে যদি সেরকম কোনো অভিজ্ঞতা হয় তাহলে পুরোটা নিয়ে আমরা একটা ফেসবুক পোস্ট দিই। ধরে নেন যে এই ট্রাভেলারদের ফেসবুক পোস্ট এটা, তো তখন যেহেতু ফেসবুক ছিল না, তখন ওনারা কি করেছেন, বই আকারে, গ্রন্থ আকারে লিখেছেন সেটা তাদের ভ্রমণের অভিজ্ঞতা, এবং এই নামগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু খেয়াল করি, ভারতীয় উপমহাদেশে প্রথম পরিব্রাজক, বিদেশ থেকে আসা প্রথম পরিব্রাজকের নাম হচ্ছে মেগাস্থিনিস। প্রথম পরিব্রাজকের নাম কি? মেগাস্থিনিস। এই মেগাস্থিনিসের জন্ম গ্রিসে, তিনি গ্রিস এর নাগরিক। দুইটা আলাদা শব্দ, একটা হচ্ছে গ্রিক, একটা হচ্ছে গ্রিস, দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে এই গ্রিস আর একটা হচ্ছে গ্রিক। গ্রিস দেশের অধিবাসীকে বলা হয় গ্রিক, ঠিক আছে? গ্রিস একটা দেশের নাম, আর গ্রিক হচ্ছে ওই দেশেরই জাতির বা নাগরিকের নাম। তাহলে আমাদের মেগাস্থিনিস তিনি কোত্থেকে এসেছেন? গ্রিস থেকে এসেছেন। তিনি যখন ভারতে এসেছেন তখন এই ভারতবর্ষের শাসক ছিলেন, ওই সময় আমরা জানি যে আমাদের প্রাচীন বাংলায় 4টি রাজবংশ ছিল বড় বড়। একটা হচ্ছে মৌর্য, একটা হচ্ছে গুপ্ত, একটা হচ্ছে পাল, এবং লাস্ট ওয়ান হচ্ছে সেন বংশ। তো মৌর্য বংশের শাসন চলছিল ওই সময়। আমরা নিশ্চয়ই সম্রাট অশোকের নাম শুনেছি। সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। তো সম্রাট অশোকেরই বংশ পূর্বপুরুষ তিনি চন্দ্রগুপ্ত মৌর্য। তার নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি তখন শাসন করছিলেন এবং সালটা ছিল খ্রিস্টপূর্ব 320। নিশ্চয়ই যারা এখন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ এই শব্দ দুইটার অর্থ বোঝেন। খ্রিস্টপূর্ব মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগের সময়টা, গণনার সিস্টেমটা হচ্ছে খ্রিস্টপূর্ব, যাকে আমরা ইংরেজিতে বলি বিসি, ঠিক আছে? বিসি মানে বিফোর ক্রাইস্ট। আর খ্রিস্টাব্দ হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে। এখন যেমন 2025 খ্রিস্টাব্দ, তার মানে এখন থেকে 2025 বছর আগে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল বা এই সালটা গণনা শুরু হয়েছিল। এখন দেখেন এইখানে 320 খ্রিস্টপূর্বাব্দে কে এসেছিলেন? মেগাস্থিনিস গ্রিস থেকে ভারতে এসেছিলেন, এবং এই সময়টা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মেরও 320 বছর আগের কথা। যীশু খ্রিস্টের জন্মের 320 বছর আগে মেগাস্থিনিস গ্রিস থেকে ভারতে এসেছিলেন, এবং তিনি ভারতে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখেছিলেন। ভারতকে ইংরেজিতে যেন কি বলে হয়? ইন্ডিকা। এই কি বলে? ইন্ডিয়া। এই ইন্ডিয়া এসেছে এই ইন্ডিকা থেকে। তাহলে তিনি ভারত ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন ইন্ডিকা, এবং এই বইটাই আপনাকে পরীক্ষায় প্রশ্ন করবে। এখান থেকে দেখেন কি কি প্রশ্ন করবে আপনাকে বলবে যে ভারতবর্ষে আগত প্রথম পরিব্রাজককে। কোন দেশের নাম উল্লেখ করলো না, বললো ভারতবর্ষে আগত প্রথম পরিব্রাজককে। তাহলে অবশ্যই আমরা মেগাস্থিনিস অ্যান্সার করব। তিনি কার সময় এসেছিলেন? তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন, এবং ইন্ডিকা বই তার লেখা। এরবার আমরা দ্বিতীয়টাতে যাব, ফাহিয়েন। দেখেন একটু খেয়াল করে, ফাহিয়েন তিনি চীনের নাগরিক ছিলেন। তিনি যখন এই ভারতে এসেছিলেন তখন শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। একটু খেয়াল করার বিষয় আছে, এটাও চন্দ্রগুপ্ত, এটাও চন্দ্রগুপ্ত, কিন্তু একটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি মৌর্য বংশের শাসক, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি মৌর্যের পরে কি বংশ যেন? গুপ্ত বংশ। তিনি আসলে গুপ্ত বংশের শাসক ছিলেন। মৌর্য বংশের পরবর্তী বংশ হচ্ছে বাংলার গুপ্ত বংশ, বাংলা বা ভারতবর্ষ বলা যায়। তাহলে তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন, গুপ্ত বংশের শাসক। তার সময় এটা দেখেন খ্রিস্টপূর্বাব্দ না, কিন্তু খ্রিস্টাব্দ, মানে যীশু খ্রিস্টের জন্মের 380 থেকে শুরু করে 414 সাল এর মধ্যে তিনি এসেছিলেন। কে এসেছিলেন? ফাহিয়েন চীন থেকে এসেছিলেন। তখন এই ভারতবর্ষের বা বাংলার শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি গুপ্ত বংশের শাসক ছিলেন, এবং তার রচিত একটা বই ফো কুও কিং,
ফোকুও কিং, এটা হচ্ছে মানে চাইনিজ ভাষায় রচিত, সুতরাং নামটা চাইনিজ হবে, এটাই স্বাভাবিক। তবে এই বইটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, পরীক্ষায় আসে না, তবে ইন্ডিকা এটা আমাদের পড়তে হবে। তাই এরপর আমরা যাই, আমরা আগে নামগুলো দেখিনি, তারপরে টেকনিকটা জানবো। হিউয়েন সাং তিনিও চীন থেকে এসেছেন। তিনি যখন এসেছেন তখন বাংলার শাসক ছিলেন হর্ষবর্ধন শাসক ছিলেন 630 থেকে 640 বা 44 খ্রিস্টাব্দ, এর মধ্যেই, এই সময়ের মধ্যে বা 10 বছর থেকে কোনো কোনো জায়গায় মতভেদ আছে যে হিউয়েন সাং বাংলায় এসেছিলেন, ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি 10 থেকে 14 বছর এই এলাকায় অবস্থান করেছেন, ঘুরে ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন রাজ দরবারে গেছেন এবং তারা ধর্মে, জাতিতে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মের জ্ঞান আহরণ করেছেন। ঠিক আছে, এরপরে তিনি যে বই লিখেছেন তার নাম সিদ্ধি। তারপরে আমরা আসি মাহুয়ান, তিনি চীনের নাগরিক। মাহুয়ানের আরেকটা স্পেশালিটি আছে, মাহুয়ান ছিলেন চৈনিক, এমন একজন চৈনিক পরিব্রাজক যিনি জাতিতে ছিলেন মুসলিম। একটু খেয়াল করেন, ফাহিয়েন, হিউয়েন সাং এরা দুজন ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী, কিন্তু মাহুয়ান তিনি চীনের নাগরিক হলেও তিনি মুসলিম বা ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। এবং তিনি যখন এই বাংলায় আসেন তখন বাংলার শাসক ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ, খুব বিখ্যাত একজন বাংলার শাসক গিয়াসউদ্দিন আজম শাহ। 1406 সালে এই মাহুয়ান তিনি বাংলায় আসেন এবং তার তেমন উল্লেখযোগ্য কোনো বই নাই, যদি থাকেও সেটা আসলে গুরুত্বপূর্ণ নয়, বিধায় আমি এখানে রাখিনি। এরপরে দেখেন ইবনে বতুতা, লাস্ট ওয়ান হচ্ছে আমরা জানবো ইবনে বতুতা। আমরা সবাই জানি ইবনে বতুতা তিনি মরক্কোর নাগরিক। ইবনে বতুতা মরক্কো জন্মগ্রহণ করেন এবং মরক্কো থেকে খুব কম বয়সে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েন। তিনি উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ ঘুরে, মধ্যপ্রাচ্য ঘুরে ভারতবর্ষে আসেন, আফগানিস্তান হয়ে ভারতবর্ষে আসেন। তিনি যখন ভারতে আসেন তখন ভারতের সুলতান ছিলেন, ভারত বা দিল্লির সালতানাতের সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। আমরা সবাই জানি তার নাম মোহাম্মদ বিন তুগলক। তিনি তার উদ্ভট পরিকল্পনার জন্য বিখ্যাত। আমরা কিছু মানে কোনো মানুষ যদি আসলে এমন কোনো কাজ করেন যেটা আসলে সমাজের সঙ্গে বা রীতি সিদ্ধ নিয়মের সঙ্গে যায় না, তখন আমরা বলি তুগলকি কাণ্ড। তো তুগলকি কাণ্ড বলতে আসলে ওই যে মোহাম্মদ বিন তুগলক ওখান থেকেই এসেছে। তো ভারতে, দিল্লিতে যখন সুলতান মোহাম্মদ বিন তুগলক, ঠিক ওই সময়ে ইবনে বতুতা তিনি ভারতে আসেন এবং ইবনে বতুতা সুলতান মোহাম্মদ বিন তুগলকের দরবারে দীর্ঘ 8 বছর বিচারকের কাজ করেন। খালি বেড়াতেই এসছেন তা না, বেড়াতে এসে আবার চাকরিও করেছেন। ঠিক আছে, তাহলে ইবনে বতুতা, যদি আপনাকে জিজ্ঞেস করে যে ইবনে বতুতা যখন ভারতে আসেন তখন ভারতের শাসক কে ছিল, তখন আমরা অ্যান্সার কি করব? তখন অ্যান্সার করব হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। আবার যদি প্রশ্ন করে যে ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন, মরক্কোর। আবার যদি প্রশ্ন করে ইবনে বতুতা অথবা সুলতান মোহাম্মদ বিন তুগলকের দরবারে দীর্ঘ 8 বছর বা দীর্ঘদিন বা বিচারকের কাজ করেছিলেন কোন পর্যটক, তাহলে ইবনে বতুতা বলবো। এরকম প্রশ্ন কিন্তু সাধারণত হয় না, কিন্তু হওয়াটা অসম্ভব নয়। এরকম প্রশ্ন হলে যদি ধরেন যে আসলো যে ইবনে বতুতার গ্রন্থের নাম কি, এটা সবাই পারবে। অথবা বলবে ইবনে বতুতার দেশের বাড়ি কোথায়, মানে তার জন্মস্থান কোথায়, তিনি কোন দেশের নাগরিক ছিলেন, এটাও সবাই পারবে। কিন্তু যদি প্রশ্ন হয় এটা যে ইবনে বতুতা কার দরবারে বিচারকের কাজ করেছেন, অথবা ধরেন যে কতদিন বিচারকের কাজ করেছেন, অথবা কোন পর্যটক মোহাম্মদ বিন তুগলকের দরবারে বিচারকের চাকরি করেছেন, এইভাবে যদি প্রশ্নটা করে, আমি বিশ্বাস করি 99.99% মানুষ পারবে না এটা। কারণ এটা সাধারণত আমরা পড়াইও না, পড়িও না। ঠিক আছে, এত গভীরে পড়ি না, কিন্তু এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। এবারে দেখেন, আমি তো বলছি মোহাম্মদ বিন তুগলক দিল্লির শাসক ছিলেন, কিন্তু তিনি দিল্লিতে 8 বছর চাকরি করার পরে যখন চট্টগ্রাম হয়ে এই বাংলায় আসেন, তখন বাংলার ওই সময়ের শাসক ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। আমরা সবাই জানি, এটা জানা উচিত যে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। ঠিক আছে, এই ফখরুদ্দিন মুবারক শাহের পরে ইলিয়াস শাহ এসেছেন। এই শাসকগুলো নিয়ে আমি একটা ছোট ক্লাস নিব, তাহলে এখন আর ওইদিকে না যাই। তাহলে ফখরুদ্দিন মুবারক শাহ যখন বাংলার শাসক, তখন
এই ইবনে বতুতা বাংলায় এসেছিলেন এবং খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বই হচ্ছে কিতাবুর রেহেলা বা কিতাব আর রেহেলা বা রেহাল এইভাবে বলা হয়। এখন দেখেন ইবনে বতুতা সম্পর্কে আরো একটা চমৎকার তথ্য দিই। ইবনে বতুতা এই আমাদের বাংলাকে দেখে তার অভিজ্ঞতা, হ্যাঁ ধরেন যে বাংলার প্রকৃতি বা বাংলায় ভ্রমণের পরে এক কথায় তাকে ধরেন জিজ্ঞেস করা হয়েছে যে বতুতা সাহেব বাংলা আপনার কেমন লাগলো, তখন তিনি বলেছেন ওই কিতাবুর রিহালা এই বইয়ের মধ্যেই বলেছেন বাংলাকে দোজক পুরি আজ নিয়ামত। বাংলা সম্পর্কে তার মানে এক্সপ্রেশন হচ্ছে বাংলা হচ্ছে নিয়ামতপূর্ণ দোজক। নিয়ামতপূর্ণ দোজক আবার কি জিনিস, ধরেন যে দোজক তো অশান্তির জায়গা, তাই না, শাস্তির জায়গা, তো এই জায়গাটা নিয়ামতপূর্ণ। তো কেন বললেন তিনি? বাংলা ওই সময় ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা, আমরা বলে থাকি এইভাবে, অর্থাৎ বাংলা ওই সময় কৃষিতে বা কুটির শিল্পে এগিয়ে ছিল, বাংলার অর্থনীতি সমৃদ্ধ ছিল, বাংলায় খাদ্যের কোনো অভাব ছিল না। কিন্তু এই অঞ্চলের আবহাওয়া তার একেবারেই ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? এইখানে যখন বর্ষার মৌসুম হয় এখনকার মতো, তখন চারিদিকে কাদা আর কাদা, 1 হাঁটু 2 হাঁটু 3 হাঁটু কাদা। আবার যখন ধরেন যে গ্রীষ্মকাল, যখন গরমের সময় বা শীতকাল, এই সময়ে প্রচুর ধুলা, চারিপাশে শুধু ধুলা আর ধুলা। এই যে আবহাওয়া, এই আবহাওয়াটা তাকে দোজকের মতো মনে হয়েছে, কিন্তু বাংলার যে ধনসম্পদ, বাংলার যে সমৃদ্ধি, এইটা তার কাছে মনে হয়েছে মানে নিয়ামত। এই জন্যে আমার মনে হয় যে আপনি এটা বহুবার পড়েছেন যে ইবনে বতুতা বাংলাকে বলেছে যে দোজক, ধনসম্পদপূর্ণ দোজক বা দোজকপুরি আজ নিয়ামত, এভাবে বলেছেন। কিন্তু কেন বলেছেন এইটা হয়তো কেউ আপনাকে বলেনি, ঠিক আছে, এটা মনে রাখবেন, তাহলে এটা আর কখনো ভুল হবে না। তাহলে আমরা এতক্ষণ যেটা জানলাম আমরা আরেকবার দেখে নিই। আমরা 1 2 3 4 5 জন পর্যটক সম্পর্কে জানছি, যার মধ্যে প্রথম গ্রিস থেকে এসেছিলেন মেগাস্থেনিস। ওই সময় চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন বাংলার শাসক, তার বইয়ের নাম ইন্ডিকা, বইয়ের নাম, ঠিক আছে। ফাহিয়ান চীন থেকে এসেছিলেন, হিউয়েন সাং চীন থেকে এসেছিলেন এবং মাহুয়ান উনিও চীন থেকে এসেছিলেন। তাহলে চীনের পরিব্রাজক আমরা পাচ্ছি 3 জন। আর লাস্ট ওয়ান হচ্ছেন ইবনে বতুতা, তিনি মরক্কো থেকে এসেছেন। এবার দেখেন আপনাকে যেই জায়গায় প্রশ্ন করে নাকাল করবে, যেখানে প্রশ্ন করে আপনাকে মানে কি বলে যে বিব্রতকর অবস্থায় ফেলবে, কনফিউশনের মধ্যে ফেলবে, সেটা হচ্ছে এই জায়গাটা। চীন থেকে 3 জন পরিব্রাজক এসেছেন। এবার আপনাকে জিজ্ঞেস করবেন যে চীন থেকে আগত বাংলার প্রথম পর্যটক কে, অথবা বাংলায় আগত প্রথম চৈনিক। চৈনিক মানে চীনের অধিবাসী, যেমন গ্রিসের অধিবাসী, ঠিক একইভাবে চীনের অধিবাসীকে বলা হয় চৈনিক। তো চৈনিক অধিবাসী বা চৈনিক পরিব্রাজক কে, প্রথম কে? এই অপশনে থাকবে ফাহিয়েন, হিউয়েন সাং, মাহুয়ান, 3 জনই থাকবে। আর আরেকটা অপশনে অন্য 2 জনের নাম থাকতে পারে বা কোনোটি 9 টাইপ অপশন থাকতে পারে। এবার আপনি দেখবেন যে আপনার মাথার মধ্যে কিলিবিলি করছে যে আল্লাহ কোনটা, ফাহিয়েন নাকি মাহুয়ান, এরকম করে আপনি কনফিউজড হবেন। আজকের পর আমার এই ক্লাসের পর ইনশাল্লাহ আপনি আর এই জায়গাতে কনফিউজড হবেন না যে ফাহিয়েন, হিউয়েন সাং নাকি মাহুয়ান। এবার আমরা এইটার জন্যে একটা নাম মনে রাখবো, একটা নাম, আমরা বাংলাদেশে প্রচুর ব্যবহৃত একটা নাম আছে, সেইটা মনে রাখবো। নামটা হচ্ছে, একটু নিচে লিখি আমি, ফাহিম। ফাহিম এই নামটা নিশ্চয়ই শুনেছেন, আমাদের প্রচুর ব্যবহৃত এই নামটি ফাহিম। এই সিকোয়েন্সটা মনে রাখবেন। ফাহিমের ফা মানে হচ্ছে ফা হিয়েন, এই হি মানে হচ্ছে হিউয়েন সাং, আর ম মানে হচ্ছে মাহুয়ান। আপনি মনে রাখতে পারবেন? যদি এই একটা নাম মনে রাখতে পারেন ফাহিম, তাহলে চীনের পরিব্রাজক কে প্রথমে এসেছে, কে মাঝখানে এসেছে আর কে শেষে এসেছে, এই 3টা প্রশ্ন আপনার কখনোই ভুল হবে না। তাহলে দেখেন আরেকটা বিষয় এখানে, সেটা হচ্ছে ফাহিয়েন তিনি কিন্তু বাংলায় আগত প্রথম চৈনিক পরিব্রাজক নয়। খেয়াল করেন, ফাহিয়েন এসেছেন চীন থেকে,
কিন্তু তিনি বাংলায় আসেননি, তিনি এসেছেন ভারতে। এবার যদি প্রশ্নটা হয় বাংলায় আগত প্রথম চৈনিক পরিব্রাজক কে, তাহলে অ্যান্সারটা হবে হিউয়েন সাং। হিউয়েন সাং প্রথম পরিব্রাজক চৈনিক যিনি বাংলায় এসেছিলেন, আর ফাহিয়েন বাংলায় আসেননি। এইবার দুইটা প্রশ্নের মধ্যে কনফিউশন যেন না হয় সেজন্য কি করবেন, ভারতবর্ষ এইটা যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই ফাহিয়েন অ্যান্সার করব, আর বাংলা শব্দটা উল্লেখ থাকলে মাঝখানেরটা আমরা হিউয়েন সাং উল্লেখ করব। এবার চীনা পরিব্রাজকদের মধ্যে থেকে যদি বলা হয় উপমহাদেশ, বাংলাদেশ কি এই উপমহাদেশের বাইরে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা মিলেই তো ভারতীয় উপমহাদেশ, তাই না? এবার যদি বলে যে এই সিরিয়ালটা কি বা প্রথম কে, ভারতবর্ষে আগত প্রথম কে, তাহলে আমরা ফাহিম নামটা মনে রাখলেই হবে। প্রথমে এসছেন ফাহিম, তারপরে মানে ফাহিয়েন, তারপরে এসছেন হিউয়েন সাং, তারপরে হচ্ছে মাহুয়ান। এবার আপনি এই পাঁচটা নামকেই যদি মনে রাখতে চান যে এই পাঁচজনের মধ্যে কে প্রথম এসছে সেটা একটু পরে বলছি। এইখানে একটু চন্দ্রগুপ্ত সমস্যার সমাধান করি, এইখানেও আপনার কনফিউশন হবে। দেখেন দুজনই চন্দ্রগুপ্ত, এইটাও চন্দ্রগুপ্ত ওইটাও চন্দ্রগুপ্ত, তাহলে মনে রাখবেন কিভাবে যে কার সময় কে এসছে? দেখেন এইটা চন্দ্রগুপ্ত মৌর্য, এটার সাথে প্রথম বা অন্য কোনো শব্দ উল্লেখ নেই, তাহলে মেগাস্থেনিস ভারতবর্ষে প্রথম পরিব্রাজক, কোনো জাতির কোনো দেশের নাম উল্লেখ নাই, ভারতবর্ষে প্রথম পরিব্রাজক হচ্ছেন কি বলে মেগাস্থেনিস, তিনি এসেছেন চন্দ্রগুপ্তের সময়। এবার দ্বিতীয় পরিব্রাজককে হিউয়েন সাং, এই দ্বিতীয় পরিব্রাজক হিউয়েন সাং এসেছেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। এই দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছেন, খালি এতটুকু মনে রেখেন তাহলে আর সমস্যা হবে না। আর বাকি থাকলো তো হর্ষবর্ধনের সঙ্গে তো কোনো নামের সংঘর্ষ নাই, আশা করি এটা মনে থাকবে। এবার আমি যেটা বলছিলাম যে মেগাস্থেনিস থেকে শুরু করে ইবনে বতুতা, এই পাঁচজনের নাম আমি একসাথে মনে রাখবো। জাস্ট এই ফাহিম এই নামের আগে পরে আমরা দুটো শব্দ লাগাই দিব। আমরা হিন্দিতে ধরেন একটা কথা বলছি যে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কে, ধরেন আমি ফাহিম, আমার নাম কি ফাহিম, তো ফাহিম বতুতা, আমার নাম কি ফাহিম বতুতা। এবার আমাকে জিজ্ঞেস করছে কন হো তুম, হিন্দিতে কেউ একজন জিজ্ঞেস করছে কন হো তুম, হ্যাঁ, তখন আমি বলছি মে ফাহিম বতুতা। কি বলছি? মে ফাহিম বতুতা। এই শব্দটা বাক্যটা যদি মনে রাখতে পারেন তাহলে বাংলায় আগত পাঁচজন পরিব্রাজক তারপরে কে এসেছেন এইটা সিরিয়ালি আপনার মনে থাকবে। মে মানে হচ্ছে মেগাস্থেনিস, ফা মানে আগেই বললাম ফাহিয়েন, হি মানে হিউয়েন সাং, ম মানে হচ্ছে মাহুয়ান, আর বতুতা মানে ইবনে বতুতা। আশা করি এইবার আপনার আর সমস্যা হবে না এইটা মনে রাখতে। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন যে এই ক্লাস এটা কি ইতিহাস? আসলে আমি নতুন, কিছুই বুঝতেছি না। আচ্ছা, ইতিহাস, হ্যাঁ এটা ইতিহাসেরই একটা অংশ। আমি প্রথমেই যেটা বললাম যে বাংলার ইতিহাস আপনাকে জানতে হলে প্রথম যেখান থেকে শুরু করতে হয় সেটা হচ্ছে বাংলার প্রাচীন জনপদ। তো বাংলার প্রাচীন জনপদ নিয়ে আমি ইনশাল্লাহ আরেকটা ক্লাস নিব। আবার তারপরেরটা হচ্ছে এই যে বাংলায় বা ভারতবর্ষে আগত পর্যটক, এটা আজকে নিয়ে নিলাম। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে বাংলার বিভিন্ন প্রথম স্বাধীন সুলতানকে, প্রথম স্বাধীন নরপতিকে, এই টাইপের প্রথম স্বাধীন নবাবকে, এই টাইপের প্রথম যে বিষয়টা আছে এইটা নিয়ে একদিন আমরা একটা ছোট ক্লাস নিব ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি যে বাংলা আগত পরিব্রাজক সম্পর্কে আপনার জানার চাহিদা আজকে পূরণ হয়েছে এবং এই শর্টকাট টেকনিকটা আপনি ফলো করলে পরিব্রাজক সম্পর্কে যে কনফিউশন হয় পরীক্ষার হলে সেটা ইনশাল্লাহ হবে না। তাহলে আজকে এই পর্যন্তই বিদায় চাইছি, পরবর্তীতে আবারও দেখা হবে আরো গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।